71-এর মুক্তিযুদ্ধে জীবন দেওয়ার অধিকাংশই তরুণ। কিন্তু 72-এর সরকার যে সরকার গঠন করেছে সেখানে তরুণ কতজন ছিল? 90-এর গণ অভ্যুত্থানের পরে তো তরুণদেরকে নাই করে দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় একটা নাগরিকদের আশা আকাঙ্ক্ষার জায়গা হিসেবে থাকবে। এটা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে কখনো সার্ভ করবে না। আমাদের প্রত্যেককে 100 কোটি টাকা দেওয়ার অফার করেছে শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আপনি মুখ্য সমন্বয়ক, আপনি অনেক ভিতরের কথা আপনি বলতে পারবেন। প্রথম দিকে আপনারা বলছেন যে আপনারা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম হবে না বৈষম্য বিরোধী আন্দোলন থেকে। সার্জিস আলমের একটি বার্তা থেকে বোঝা যায় যে সম্ভবত আবার একটা রাজনীতি দল প্ল্যাটফর্ম হতে পারে। আবার নাগরিক অধিকার একটি প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে শোনা যাচ্ছে সেখান থেকে একটা রাজনৈতিক দল আসতে পারে। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে দল আসাটা কোনো সমস্যা না, যে কারো অধিকার হচ্ছে। আসলে কি আপনি মনে করেন আগে সংস্কার বাস্তবায়ন পূর্বক নির্বাচন, নাকি সংস্কারের শেষ করার পরে নির্বাচন হবে? এইটা আসলে আপনাদের চাওয়াটা কি? ভাইয়ের কথার প্রেক্ষিতে দুইটা কথা বলি। এরশাদের শাসন আমলের পরে বিচারপতি শাহাবুদ্দিনের সরকার, 1/11-র ফখরুদ্দিন মনিউদ্দিনের সরকার, আর বর্তমান ডক্টর ইউনূসের বা আসিফ মাহমুদের সরকার এক না। এরশাদ ফ্যাসিস্ট ছিল না। এরশাদ এত এরশাদের 9 বছরের শাসন আমলে সর্বমিলিয়ে 30 জন, মেবি আমাকে একজন প্রবীণ রাজনীতিবিদ বলেছেন, 30 জনের মতো হত্যা করেছেন। আর শেখ হাসিনা শুধুমাত্র জুলাই 2000-এর উপর হত্যা করেছে। গণকবর আছে 100+, বুদ্ধিজীবী অবস্থানে। তথ্যপাত্র পেয়েছেন আপনারা? জি, আমরা ওই গত লাস্ট শুক্রবার গিয়ে ঘুরে এসেছি, সেখানে দেখে এসেছি। তাহলে আপনার বুঝতে হবে এটা কোন পরিস্থিতি দিয়ে এসেছে। এবং 16 বছর যে জঞ্জাল তৈরি করা হয়েছে, যে দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে, সেই হারে এরশাদ কিছুই করেনি শেখ হাসিনার হারে বলতে গেলে। সুতরাং এটা থেকে বের হয়ে আসতে একটু সময় তো লাগবেই। তবে সংস্কারের কোনো অন্ত নেই, সংস্কার কেউই শেষ করতে পারবে না। সংস্কার শেষ করে নির্বাচন আমরা সেটা বলছি না। আমরা বলছি যেই সংস্কারগুলো প্রয়োজন, যেই সংস্কারগুলো হলেই ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। আরেকবার এরশাদের জন্ম নিবে না, আরেকবার মুজিবের বাকশাল কায়েম হবে না, আরেকবার ফ্যাসিস্ট হাসিনা তৈরি হবে না। এই নিশ্চয়তা যেদিন হবে সেদিন নির্বাচন হবে। এই নিশ্চয়তাটা এই সরকারকে দিয়ে যেতে হবে। আমি একটু বলছি, এই সরকারকে বলতে হবে যে আমি এই ব্যবস্থা করে দিয়ে গেছি, এই ব্যবস্থার কারণে আগামীতে আর কখনো এইরকম সরকার আসবে না। এই নিশ্চয়তা যেদিন দিবে সেদিনই নির্বাচন হবে। আমি মনে করি না এটা বেশি দিন হওয়া দরকার, বেশি সময় হওয়া দরকার। যেহেতু সরকার 11টা সংস্কার কমিশন করেছে, সংস্কার কমিশন প্রস্তাবনা দিবে কি কি সংস্কার করা প্রয়োজন, তখন আমরাও বলবো তাহলে এই সংস্কারগুলো আপনাকে করতে হবে। এই সংস্কার করার জন্য আপনার কতদিন সময় লাগবে। সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো আসুক, আসলে কি কি সংস্কার করতে হবে সেটাই ঠিক করতে তো 4-5 মাস লেগে যাচ্ছে। 3 মাস যদিও কম সময় দিয়েছে আমার মনে হচ্ছে, তো 3 মাসের মধ্যেই দেওয়ার পরে তারপর যা ইচ্ছে তাহলে এই সংস্কারগুলো আপনি করবেন। এই সংস্কারগুলো করতে কতদিন সময় লাগবে, এটা এক। আর আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনো রাজনৈতিক দল হবে না। তবে আমার রাজনীতি করার ইচ্ছা আছে। আমি যদি রাজনীতি করতে চাই, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ছেড়ে গিয়ে, আমি যদি মনে হয় যে আমার সাথে আরো কয়েকজনকে নিয়ে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ছেড়ে নতুন একটি রাজনৈতিক দল গঠন করবো, তাহলে আমি আরো 10-15 জন সহ নিয়ে আমি রাজনৈতিক দল গঠন করে যাব। বাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নাগরিক অধিকার থেকে করবেন আমি একটু বলছি। এবং যদি মন চাই যে আমি একা সরে গিয়ে পলিটিক্স করব, তাহলে আমি এখান থেকে যে দলে ইচ্ছা মন চাই আমি সেখানে গিয়ে পলিটিক্স করব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় একটা নাগরিকদের আশা আকাঙ্ক্ষার জায়গা হিসেবে থাকবে। এটা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে কখনো সার্ভ করবে না। এটা দেশের মানুষের জন্য, যে কোনো দেশের ক্রাইসিসে ভূমিকা রাখার জন্য এই প্ল্যাটফর্মটা থাকবে। যাদের পলিটিক্স করার ইচ্ছা আছে ঠিক একইভাবে জাতীয় নাগরিক কমিটি ওনারাও বলেছেন যে ওনারাও কখনো রাজনৈতিক দল হবেন না। ওখান থেকে যদি যারা রাজনীতি করার ইচ্ছা থাকবে তারা বের হয়ে গিয়ে রাজনীতি করবে। তো এই ক্ষেত্রে তবে একটা বিষয়, তরুণরা ইন ফিউচারে আমরা নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্ন দেখিয়েছি, আগামী বাংলাদেশে তরুণদের একটা বড় স্টেক থাকবে। আগামী বাংলাদেশের রাজনীতিতে তরুণদেরকে অ্যাভয়েড করে, সে 52-তে তরুণরা জীবন দিয়েছে, কিন্তু 54 যুক্তফ্রন্টের নির্বাচনের সময় তরুণদের ভূমিকা রাখতে দেওয়া হয়নি তেমন একটা। 69-এর গণ অভ্যুত্থানে দেখেছেন তরুণরাই জীবন দিয়েছে। 70-এর নির্বাচনে তরুণ নেতা এমপি কয়জন হয়েছে, এমএলএ কয়জন হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধে জীবন দেওয়ার অধিকাংশই তরুণ।
কিন্তু 72-এর সরকার যে সরকার গঠন করেছে সেখানে তরুণ কতজন ছিল? 90-এর গণ অভ্যুত্থানের পরে তো তরুণদেরকে নাই করে দেওয়া হয়েছে। বাট 24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সবচেয়ে বড় স্টেক হবে বাংলাদেশের তরুণরা, এবং ব্যালটের মাধ্যমে বাংলাদেশের তরুণরা ফ্যাসিস্ট পুনর্বাসনের যে প্রক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল হাত দিয়েছে এবং ফ্যাসিস্টবাদী সংবিধানকে ধরে রাখার জন্য, এটাকে টিকিয়ে রাখার জন্য যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, এর বিরুদ্ধে এই দেশের তরুণরা এবং বৃদ্ধ বনিতা আমাদের অভিভাবকরা সকলে ব্যালটের মাধ্যমে তাদের জানাবে, তাদের অভিমত জানাবে, এবং সেটাতে ইনশাল্লাহ আমরা সামনে থেকে নেতৃত্ব দেব। সেটা কি কোনো দলীয় ব্যানার হবে না? আমি বলছি যে আমি মাসুদ যদি কখনো আমি মাসুদ পলিটিক্স করার ইচ্ছা আছে, যদি আমি পলিটিক্সে যাই তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম না, আমি অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে রাজনীতি করব। যদি আমার মনে হয় যে আমি আরো 50 জনকে নিয়ে আমি একটা রাজনৈতিক দল গঠন করতে পারবো, তখন আমি প্রয়োজনে সেটা করব। আরেকটি অভিযোগ এসে আমি একটু হান্নানকে প্রশ্ন করি, যে এই সরকার তরুণদের যে একটা কিংস পার্টি করবে, এ ব্যাপারে আপনার কি? না, আপনারা 3 মাস দেখেছেন আসলে সরকার কি আসলে তরুণদেরকে কোনো সার্ভ করতেছে? তরুণদের কোনো কথাই তো শুনতেছে না, তরুণদেরকে তার মন্ত্র পর্যন্ত একদিন ডাকতেছে না। এটা কিভাবে কিংস পার্টি হবে আপনি একটু বলেন? বলার জন্য বলা কথা, আর আমরা তো দেখেছি যে হাসনাত এবং আমাদের সার্জিস দুজনকে সরকারি প্রটোকলে পুলিশ প্রটোকল নিয়ে তারা বিভিন্ন জেলায় জেলায় গেছে। এটা ভুল। আমি যদি আপনাকে একটা কথা বলি, চট্টগ্রামে গেল, চিটাগাং গেল, একটু একটা কথা বলি আপনাকে। পুলিশ প্রটোকলের জন্য পুলিশ হেডকোয়ার্টার থেকে আমি নিজেও বিভাগীয় সফরে গেছি, আমি বরিশাল বিভাগের সফরে গিয়েছি। থেকে আপনার পুলিশ হেডকোয়ার্টার থেকে অতি উৎসাহী হয়ে আমাদেরকে প্রটোকল দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জি জি, 1 ঘন্টার ভিতর আমরা প্রত্যেকে ফোর্স দিয়ে এটাকে আমরা করেছি, ডিনাই করেছি যে আমরা এটা চাই না। ফিরোজপুর থেকে খবর নেবেন, ফিরোজপুরে আমাকে গাড়ি দিছে, সামনে একটা পিছনে একটা পুলিশের গাড়ি দিয়েছে। আমি গাড়ি থেকে নেমে পুলিশের 2টা গাড়িকে আমি সরাইছি যে আমার গাড়িটা আগে পিছে গাড়ি লাগবে না। এমনকি ফিরোজপুরের শিল্পকলা একাডেমিতে সেখানে ঝামেলা হচ্ছিল, পুলিশ আসছে, বলছে আমার ভিতর অভ্যন্তরীণ ঝামেলা আমরা মিটাবো, বাইরে আপনারা দেখেন। এরপর থেকে একটা গাড়ি আমি পিরোজপুর থেকে আমার সাথে আনতে দিইনি ওনাদের। বুঝতে পেরেছি আপনাদের। এটা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ন্যূনতম, আজকে এখানে বলতেছে ন্যূনতম গভর্নমেন্টের সহযোগিতা নিয়ে ন্যূনতম পলিটিক্স করবে না। শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে জীবন বাজি রেখে যারা লড়াই করেছে তাদের রাজনীতি করার জন্য কোনো গভর্নমেন্টের সাহায্য সহযোগিতা নিয়ে রাজনীতি করতে হবে না। তারা দেখিয়ে দিয়েছে তাদের মধ্যে সেই সক্ষমতা আছে, সেই এবিলিটি আছে ফ্যাসিস্ট হাসিনার মতো একটা জগদ্দল পাথরের সামনে দাঁড়িয়ে লড়াই করার জন্য, এবং বহু অফার ডিনাই করে তারা কিন্তু এখানে এসেছে। আমাদের প্রত্যেককে 100 কোটি টাকা দেওয়ার অফার করেছে শেখ হাসিনা। এমনকি 1 তারিখে শেখ হাসিনার কার্যালয় থেকে বাবা মা পরিবার সবাইকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। ডিরেক্টলি একটা কথা এইভাবে অ্যাভয়েড করেছি যে ওনার হাতে আমার ভাইয়ের রক্ত লেগে আছে, সে রক্তাক্ত হাত পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত ওনার সাথে কোনো ধরনের আলোচনা হবে না, বৈঠক হবে না। একই সাথে 17 তারিখ ফার্স্ট সেদিনই বলে দিয়েছি শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতে হয় আমাকে মেরে থাকতে হবে। সেদিন পদ্মাতে যাওয়ার জন্য যখন ফোন দিয়েছিল ডিবি থেকে। সুতরাং যারা এগুলো বলে কিংস পার্টি তো দেখেছেন, আসলে কিংস পার্টি বা কিংস ইয়ার কোনো ধরনের বৈশিষ্ট্য আমাদের আছে? আমাদের কেউ সচিবালয় গিয়ে ঘুরে, আমাদের কেউ কোনো সরকারি অফিসে গিয়ে বসে থাকে, আমাদের মধ্যে কেউ এরকম কোনো রেকর্ড থাকবে না ইনশাল্লাহ। শুরুর দিকে সচিবালয়ে আপনাদের কোনো সমন্বয়ককে দেখা গেছে? সচিবালয়ে শুরুর দিকে 2-1 জন গিয়েছে ব্যক্তিগত জায়গা থেকে, কিন্তু পরবর্তীতে কি হয়েছে আর কেউ গিয়েছে?